আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে আমরা রাজনীতির বাইরের আরেকটি বিষয়, যদিও এর সাথেও রাজনীতি যুক্ত রয়েছেন, বিশেষ করে জলাবদ্ধতা, যেটি এখন পুরো দেশ জুড়ে অন্তত দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার যেই ভোগান্তি সেটি মানুষ ভুগছেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব, এর দায়িত্ব নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিও এবং স্টুডিওর বাইরে অতিথিরা যুক্ত হয়েছেন এবং হবেন। আমরা যারা রয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান, দুর্যোগ ও জলবায়ু ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন স্টুডিওর বাইরে থেকে। এছাড়া আমরা একটু আলোচনা শুরু করার আগে আমরা দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে আমাদের কক্সবাজারে আমাদের কী অবস্থা সেখানকার, এখন পর্যন্ত আমরা জানি কক্সবাজারে অনেকেই মারা গেছেন। এছাড়া রাঙামাটি সহ ওই অঞ্চলে আরও কয়েকজন মারা গেছেন পাহাড় ধস এবং এই জলাবদ্ধতার শিকার হয়ে। সেখানকার একটু কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি আমাদের সাথে আশা করে যুক্ত রয়েছেন। কুতুবি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, আমরা যেই খবরগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম, চিত্রটি আসলে এখন কেমন? পরিস্থিতি কি আগের থেকে একটু উন্নতির দিকে যাচ্ছে না কি অবস্থায় রয়েছে? আসলে বৃষ্টিটা বন্ধ হতে হবে। যে পরিমাণ প্রতিদিন ভারী বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে গিয়ে অবশ্যই যে পরিমাণ পানি বৃদ্ধি পাচ্ছে সব জায়গায়, সেই পানি নামার জন্য তো একটা সময়ের ব্যাপার। কিন্তু এখন তো খাল, বিল, নদী, নালা সব জায়গায় একেবারে ভরপুর পানি, অথই পানি। এখন পাহাড় থেকেও পানি নামছে, আবার বৃষ্টিও আছে, সেই কারণেই পানিগুলো নামতে পারছে না। আবার এমনও আছে বিভিন্ন জায়গায়, মনে করেন যে নতুন নতুন ঘর করেছে অনেকে, বিভিন্ন প্রতিষ্ঠান করেছে, নিজের মতো করে পানি যে যাবে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে নেই, নিজের সুবিধাটাই দেখেছে। যার কারণে আমরা দেখেছি বিভিন্ন গ্রাম ঘুরে যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র তার আশপাশের এলাকার আশপাশের যে এরিয়া, এই এরিয়া দিয়ে পানি যাবার কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ পুরো একটা গ্রামের যে পানি, সেই পানি যে সাগরে বা খালে বা নালায় যাবে, সেই ব্যবস্থাটা নাই। এসব কারণ তো আছেই, এবং পাশাপাশি হচ্ছে যখন বর্ষাকাল হয় বা বা ভারী বৃষ্টি হয়, যখন খাল, বিল, নদী, নালা যখন অথই পানিতে ভরপুর থাকে, তখনও আমরা দেখি অনেকে আপনার মাছ ধরার জন্য অসাধুভাবে অনেকে বিভিন্ন জায়গায় বাঁধ সৃষ্টি করে। এটির কারণেও কিন্তু এখন যে তার মানে আমরা বুঝতে পারছি যে এখনও ভোগান্তি আসলে কমেনি। এমনকি আপনার চারপাশে যে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে তাতেও আসলে বোঝা যাচ্ছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কুতুবি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই, আলোচনা করতে চাই অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান। একটু আপনার কাছ থেকে আলোচনা শুরু করে। আপনি নিশ্চয়ই জানেন যে এরই মধ্যে আজকেই কেবল কক্সবাজার, বান্দরবনে পাহাড় ধসে 7 জন মারা গেছে। যে চিত্রটা আসলে প্রতি বছর দেখা যায়, এমন না যে এবারই প্রথম পাহাড় ধসে মারা গেছে। এই মৃত্যুটাকে আপনি কি স্বাভাবিকভাবে দেখেন যে হ্যাঁ, ন্যাচারাল একটা ডিজাস্টার আসলো, ফলে কিছু মানুষের প্রাণহানি হতে পারে? বিষয়টা কি এরকমই? না, এই মৃত্যু স্বাভাবিক না। এই মৃত্যু স্বাভাবিক কেন হবে? কারণ হচ্ছে যেই পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ, যেমন কক্সবাজার, চিটাগাং এবং পার্বত্য যে অঞ্চলে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে প্রচুর লোক বাস করে, এবং এগুলো যে কোনো সময়
এই পাহাড়গুলা মানে ভূমিধস হতে পারে, এখানে ল্যান্ডস্লাইড হতে পারে, এটা আমরা জানি, সবাই জানি। এরপরও এই প্রান্তিক লোকজন অল্প পয়সা থাকতে পারে, এই জন্য এখানে থাকে। ওরাও জানে এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, কিন্তু তাদের কোনো উপায় নাই। এখন যখন প্রচুর বৃষ্টিপাত হয়, অল্প সময়ে খুব ভারী বৃষ্টিপাত হয়, তখনই এই পাহাড় ধসগুলো বেড়ে যায়। নর্মালি সবসময়ই কিন্তু পাহাড় ধস হয়, এবং এটা কিন্তু ড্রাই সিজনও হয়। কিন্তু এই যে ওরা যেখানে থাকে এই জায়গাটায়, যেমন বৃষ্টির সময় একবার পাহাড় ধস হয়ে গেলে ওটা একটু স্টেবল হয়ে যায়, পরে আর হয়তো ড্রাই সিজন হয় না। আবার বৃষ্টি হলে আবার এই মাটিগুলা নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখনই আবার পরে। তো এই জন্য একটা নির্দিষ্ট মাত্রার বৃষ্টি হলেই, এটা বলি আমরা একটা নির্দিষ্ট লিমিট বা থ্রিশোল্ড লিমিট, হ্যাঁ, বৃষ্টি হলেই ওই পাহাড়গুলার কিছু কিছু পাহাড়ের যে মাটি আছে, আমরা এগুলা কাদামাটি বলি, হ্যাঁ, আবার বেলে মাটি বলি, এই মাটিগুলাতে ধস হয়। এবং প্রত্যেক যে এই যে পাহাড়ের যে গঠন এবং এই পাহাড়ের যে মাটিগুলার যে ধরন, সবগুলা কিন্তু এক না, বিভিন্ন টাইপের। আমরা সবাই এক হিসাবে ট্রিট করি, আসলে মাটিগুলা বিভিন্ন টাইপের, এক এক মাটিতে এক এক ধরনের রেসপন্স হয়। তো এতে করে বৃষ্টি যখনই হয়, অল্প সময়ের জন্য অনেক বেশি বৃষ্টিপাত হলেই এই ধসগুলো শুরু হয়, এবং এটা আমরা জানি এটা হবে। এখন এত লোক আপনি লক্ষ লক্ষ লোক থাকে, এত লোক তো সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এবং আমরা এখন কিন্তু ওয়ার্নিংও দেই, লোকাল প্রশাসন কিন্তু ওয়ার্নিং দেয়, কিন্তু ওয়ার্নিং দিলে যাবে কি, তাদের জন্য ওই ব্যবস্থাটা নাই। তো এখন তারা যেতে চায় না, তাদের ঘরবাড়ি রেখে এখানে কোস্টাল এরিয়াতে যায়, এটা অভ্যস্ত হয়েছে, কিন্তু পাহাড়ে কিন্তু এটা যায় না। আর এই পাহাড়ের পাদদেশে থাকে সব নিম্ন আয়ের এবং একেবারে প্রান্তিক লোকজনগুলো থাকে, তারা জানে আমরা মরে গেছে। তো এইটা আমাদের আসলে একটা সমন্বিত পরিকল্পনা দরকার পাহাড়ের জন্য। এই পাহাড়ের পাদদেশের যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ পাহাড়, ওগুলো আমি পাহাড় প্রোটেকশন করাও কিন্তু অনেক ব্যয়বহুল। এই জন্য এদের সরিয়ে নেওয়াই, এখান থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়াই এটাই সবচেয়ে নিরাপদ। মানে সেটি আসলে কে করবে? আপনি বলছেন সমন্বিত উদ্যোগের কথা, সমন্বিত উদ্যোগ তো সরকারই করতে হবে। আর কবে নিবে? মানে সেটা সরকার, এই যে এখন দেখা যায় এই যে পাহাড় ধস হলে আমরা বিশেষজ্ঞ যারা আছি কিছু জানি, এবং মিডিয়া, সরকার সবাই একটু আমরা নড়ে চড়ে বসি, কিন্তু দেখেন 10-15 দিন চলে যাবে, সবাই বলে আমাদের অন্য একটা নতুন একটা ইয়ে এসে পড়বে, হ্যাঁ, টপিক এসে পড়বে, ওইটা নিয়ে আমরা আবার ব্যস্ত থাকবো, এটা ভুলে যাব। তো এরকম এটা তো প্রতি বর্ষায় আসে, এবং 2-1 বর্ষায় হয়ও না, যেহেতু বৃষ্টিপাত এরকম হয় না। যেমন এবার লম্বা প্রায় 3-4 দিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে, এবং নিম্নচাপের একটা প্রভাব আছে, অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এইবার পাহাড় ধস হবে, এটা কিন্তু আমরা জানতাম, এটা লোকাল প্রশাসনও জানে এবং ওয়ার্নিংও দিয়েছে। এরপরও যদি ওয়ার্নিং না দিত, হয়তো আরও লোক মারা যেত, অনেক লোক মারা যেত। কারণ 2017, 2007 তো 100-র উপর লোক মারা গেছে। হ্যাঁ, তো এখন তো মানে কোনো মৃত্যু আমাদের জন্য কাম্য না, কারণ একটা মৃত্যু আমাদের জন্য এটা মানে খুবই বেদনাদায়ক। তো ওয়ার্নিং দেওয়াতে কি কমেছে, কিন্তু ওয়ার্নিং দেয়, কিন্তু আসল কথা হলো আমাদের একেবারে ঝুঁকিপূর্ণ পাহাড় আইডেন্টিফাই করে ওইখান থেকে সরিয়ে নিতে হবে, এটাই হলো আমাদের সমাধান। ওয়ার্নিংয়ে হয়তো প্রাণ বেঁচেছে, কিন্তু তিনি যেখানে একটি ছোট্ট ঘর করেছিলেন, ঘর হয়তো ভেসে গেছে, তার সহায় সম্পত্তি যা ছিল সেটিও হয়তো সব জায়গায় তার যায় নাই, অল্প কিছু লোকের গেছে, সব জায়গায় তার ধস হয় নাই। ওয়ার্নিং হয়তো 2 লক্ষ লোক আসছে, হয়তো 100টা বা 200টা সাইটে ল্যান্ডস্লাইড হয়েছে, ওদের ঘরবাড়িগুলো হয়েছে, ওইটাকে ওদের, এটা তো কম্পেনসেশন সরকার দিতেই হবে, এবং দেয়, কিছু তো দেয়, কিন্তু তার যেইটুকু লস হয়েছে ওইটুকু তো সে পাবে না। তার পুনর্বাসনটা ওইখানে কেন হয়? মানে লোকগুলো, আপনাদের অভিজ্ঞতায় কি বলে, লোকগুলো ওইখানে নিজেরাই যায়? তাদেরকে কেউ গিয়ে শেল্টার দিয়ে সেখানে জায়গাটি দেন? শেল্টারের বিনিময়ে কি তাদের কিছু দিতে হয়? আপনাদের অভিজ্ঞতায় লোকগুলা নিজেরাই যায়। এখানে যেমন বাহিরে যদি একটা ঘরে থাকে, তার যেই ভাড়াটা দিতে হয়, যে পয়সাটা দিতে হয়, ওইখানে থাকলে তার হয়তো 5 গুণ কম দিতে হয়, 5 গুণ, 6 গুণ, ইভেন 10 গুণও কম দিতে হয়। হ্যাঁ, তো ওর তো আয় তো খুব কম, ও যেখানে কম পয়সা পায় ওইখানেই যাবে। ও তো দেখতেছে আমি এখন পড়তেছে না, কিন্তু কখন যে পড়ে যাবে। আমি যখন এই যে গত 25-30 বছর যাবৎ কাজ করি, তো যখন এই সকল এলাকায় যাই, আমি ওইখানে ওই সময় ল্যান্ডস্লাইডে তখনও দাঁড়াতে আমার ভয় লাগে,
মনে হয় যে এই পড়ে গেল। আমি তো জানি ঘটনাটা, হ্যাঁ। তো ওরা বলে যে কই পড়ে না তো, মাঝে মধ্যে পড়ে, কি করব, এখানে আমরা অল্প পয়সা পাই। এবং এটা একটা চক্র আছে ওইখানে, এদের যে নেয় এটা একটা চক্র আছে। আমি সেটাই আসলে জানতে চাচ্ছিলাম যে সেই চক্রটির দ্বারা এই মানুষগুলো প্ররোচিত হয় কিনা, ঠকে কিনা, সেই অভিজ্ঞতা। ঠকা না, ওরা অল্প পয়সা পায় যায়। চক্র তো থাকবেই, এখানে ভূমি আছে, দখল করে আছে সরকারের। পাহাড় ম্যাক্সিমাম পাহাড়ি এলাকা হলে সরকারি। তো এইখানে তারা দখল, তো জোর যার আছে সে দখল করে 20-30টা ঘর উঠাই দিল, ঘর উঠাই দিয়ে এইখান থেকে একটা আর্নিং হলো, এবং ওরাও কম পয়সায় গেল, ওরা থাকলো। এটাই তো। তো এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী কি আসলে সেই মানুষগুলো নয়? মানে অবশ্যই আমরা সবাই দায়ী, আমিও তো দায়ী। আমি যে আমরা যে এখানে কাজ করেছি, কাজের আমাদের আউটপুট কি আমি তো দেখতেছি না। এখানে অনেক কাজ হয়েছে। এখানে এই যে পাহাড়ি অঞ্চলে ল্যান্ডস্লাইড নিয়ে কিন্তু প্রচুর কাজ হয়েছে, এবং কাজগুলা মানসম্পন্ন, অনেকগুলোই মানসম্পন্ন না, শুধু আমাদের টাকা নষ্ট হয়েছে। অনেক প্রজেক্ট হয়েছে, তো এই প্রজেক্টের কোনো আউটপুট তো আমি দেখি না। তো সবাই দায়ী এটার জন্য। যদি একমাত্র সরকারই করবে, এখানে বিশেষজ্ঞরাও দায়ী, এখানে ওই যে শেল্টার দিচ্ছে সেও দায়ী, এবং যে ওইখানে থাকতে গেছে সেও দায়ী, সবাই দায়ী। তো সবাইকে সচেতন করে একটা কম্প্রিহেন্সিভ নিতে হবে। এদেরও কিন্তু অ্যাওয়ারনেসের দরকার আছে, হ্যাঁ। আবার ওই যে একটা চক্র, এটাও আমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, একটু অধ্যাপক ডক্টর আখতার মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাই, তিনি সচেতনতার কথা বলছিলেন। সচেতনতা আসলে যেটি আমরা 50 বছরে পারিনি, আপনারা তো বলা বন্ধ করেননি। আপনারা যতদিন থেকে শুরু করেছেন বলছেন, মিডিয়া বলছে, পেপার পত্রিকা আসছে, মৃত্যুর ঘটনার প্রতিবার লেখা হচ্ছে, কেউ সচেতন ওই অর্থ হচ্ছে না। তাহলে কি ভাই, মানে উপায় কি নেক্সট? ধন্যবাদ আপনাকে। এই প্রথমত আজকে যে বাহার দশে যে 7 জন মানুষের মৃত্যু হলো, এটা তো গভীরভাবে একটা বেদনাদায়ক একটা ঘটনা। আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে কথাটা শুরু করি। গত 2.5 মাসে চট্টগ্রাম এবং বান্দরবান দুটো জায়গায় আমরা দুটো ওয়ার্কশপ করেছিলাম। সেভ দ্য চিলড্রেন এটা ইনিশিয়েট করেছিল, স্থানীয় দুটো এনজিও এর সাথে যুক্ত ছিল, এবং সেখানকার যে জেলা প্রশাসকের অফিস এবং অন্যান্য সরকারি যে স্টেক হোল্ডাররা আছে, তারা প্রত্যেকে মিলে এই ওয়ার্কশপে কাজ করেছে এবং তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। মূল বিষয়টা ছিল হচ্ছে পাহাড় ধসে আমাদের করণীয়টা কী, এবং সেখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে আলোচিত হয়েছিল, সেটা হচ্ছে ঝুঁকি সংবেদনশীল পরিকল্পনা কিভাবে তৈরি করা যায়, যাতে করে মানুষের যে মৃত্যু এবং মানুষের যে ক্ষয়ক্ষতি এটাকে কিভাবে কমিয়ে আনা যায়। তাহলে এই ধরনের প্রোগ্রাম যেটা আমরা করে আসলাম, এই ধরনের প্রোগ্রাম মোটামুটি রেগুলারলি হয়, এবং সেখানে যে স্যার একটু আগে যেটা বলছিলেন যে ওয়ার্নিং সিস্টেম, সেই ওয়ার্নিং সিস্টেমগুলো কিন্তু অলরেডি ডেভেলপ করা আছে, এবং প্রশাসনের চোখের সামনে দিয়ে এই যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে মানুষ কিন্তু বসবাস করছে। তাহলে আমরা বলছি যে চট্টগ্রামের একটি উন্নয়ন কর্তৃপক্ষ আছে, তাদের একটি পরিকল্পনা আছে, দুটো আইন আছে, একটি উন্নয়ন কর্তৃপক্ষের আইন, আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল আইন, যেখানে এই যে পাহাড় ধস সংক্রান্ত, পাহাড় কর্তন সংক্রান্ত যে কী করণীয় আছে এবং কি করলে তার পানিশমেন্টটা কী হবে, এই সংক্রান্ত আইনগত ভিত্তিও আছে। তাহলে আইনগত ভিত্তি আছে, একটা পরিকল্পনা আছে, একটা প্রশাসন আছে, তার সাথে আরও কিছু এনজিওরা এবং অন্যান্যরা কাজ করে। তারপরেও আপনি দেখছেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যেটা এখানে বক্তব্য সেটা হলো যে মানুষকে বাস্তবায়ন, এক নম্বর হচ্ছে আইনের প্রয়োগটা নাই, আরেকটি হচ্ছে যে মানুষ যেভাবে ওই পাহাড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ জায়গাতে বসবাস করছে, তাদেরকে যথেষ্ট পরিমাণ সেন্সিটাইজ করা যাচ্ছে না। তারা ওই ঝুঁকিটা নিয়েই, তারা ওটাকে স্বীকার করে নিয়েই ওখানে বসবাস করে, যে একটা সময় হলে হবে, এই ধরনের একটা অ্যাটিটিউড তাদের মধ্যে কাজ করে। জিনিসটা যে ঝুঁকিপূর্ণ আমি জানি না এরকম ঘটনা কিন্তু না। তো বিভিন্ন সময়ে এই ধরনের পাহাড় ধস হয়েছে, পাহাড় ধসের কারণে মানুষের মৃত্যু হয়েছে, এগুলো আমাদের এখন একটা ফেনোমেনা হয়ে দাঁড়িয়েছে। এবং ওখানে যে আবহাওয়া অধিদপ্তরের যে অফিসটা আছে, সেই ভদ্রলোক মিটিংয়ের মধ্যে বলছিলেন যে আমরা আমাদের ওয়ার্নিংগুলো দেই, এবং 200 মিলিমিটার বৃষ্টির যখন ওয়ার্নিং থাকে, এবার যেমন 300 মিলিমিটার বৃষ্টির ওয়ার্নিং আগে থেকেই ছিল, যখন শুরু হলো তার আগ থেকেই এই ওয়ার্নিংটা ছিল।
তখন কিন্তু 200 মিলিমিটার যখন ক্রস করে যায় তখন সেখানে পাহাড় ধস হবে, এটা মোটামুটি নিশ্চিত থাকা যায়। কিন্তু তার আগেও পাহাড় ধস হতে পারে। আর সেখানকার যে ভূমি গঠন এবং সেখানে মানুষ যেভাবে নির্বিচারে পাহাড়ের মানে গাছপালা কর্তন করেছে, সেগুলো অলরেডি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তো সুতরাং এখানে জনসচেতনতার জন্য আমি বলবো কার্যক্রম যে আছে এটা যেমন সত্যি, কিন্তু যথেষ্ট পরিমাণে নাই এটাও আবার সত্যি। অর্থাৎ প্রশাসনিকভাবে আমাদের যে পরিমাণ মানে এই ইনফরমেশনগুলো দেওয়া দরকার, যেখানে রুলসগুলোকে এনফোর্স করা দরকার, প্রয়োগ করা দরকার, সেটা কিন্তু একেবারেই আমি বলবো কম। আরেকটা জিনিস আমি ঘাটতি সবসময় মনে হয়, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে প্রশাসনকে, স্থানীয় সরকারের কি হয় এটা ইউনিয়ন পরিষদের মধ্যে থাকবে, আর যদি সিটির মধ্যে থাকে এটা ওয়ার্ড কাউন্সিলরের আন্ডারে থাকবে। তাহলে জনপ্রতিনিধিও কিন্তু আছে, জনপ্রতিনিধি কি ওখানে জানে না ওখানে আমার কয়টা ভোটার আছে? তাহলে ওই যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো যেখানে মানুষ থাকার কথা না, সেখানে মানুষ থাকছে, কেন থাকছে আমরা সেখানে যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেই না, যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমরা আশা করি আমাদের সাথে একজন জনপ্রতিনিধি রয়েছেন, তিনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি স্বাগত জানাচ্ছি ডাক্তার শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম সহ পুরো দেশ জুড়েই যে জলাবদ্ধতা, পাহাড় ধসে মৃত্যু। জি, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনার কাছে এই আলোচনায় আসতে চাই। আমরা যেই পাহাড় ধসের কথা জানলাম, আমরা চট্টগ্রামেও পাহাড় ধসে 3 জনের মৃত্যুর খবর রয়েছে। আপনিও নিশ্চয়ই জানেন, আপনি দিনভর ব্যস্ত ছিলেন, এই মানুষের ভোগান্তি লাঘবের জন্য চেষ্টা করছিলেন। কিছুক্ষণ আগেও আপনাকে পেতে আমরা বিলম্ব হচ্ছিল খানিকটা এসব কারণেই। একটু আপনার কাছে জানতে চাই, যে কারণটি নিয়ে আলোচনা হচ্ছে, পাহাড় ধসে যারা মৃত্যুবরণ করছে তারা অতি নিম্ন আয়ের মানুষ, একদম বাধ্য হয়েই তারা সেখানে থাকেন। কিন্তু ওই পাহাড়টি দখল করে স্থানীয় কোনো একজন প্রভাবশালী, তিনি হয়তো ঘরটি করে দেন, খুবই অল্প ভাড়ায় বা অল্প টাকায় ওই লোকটি গিয়ে থাকেন। স্থানীয় সরকার প্রতিনিধি হিসাবে আসলে আপনারা বা আপনি বা যার এলাকায় থাকেন, তারা এই দায়টি এড়াতে পারেন কিনা যে তার নাগরিক এরকমের একটি ঝুঁকিপূর্ণ এরিয়ার মধ্যে বসবাস করছে, অথচ নগরপিতা বা যিনি জনপ্রতিনিধি রয়েছেন তিনি কি আসলে দায় এড়াতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে দেরি করে ফেলেছি এজন্য যে আজকে টানা 5 দিন ভারী বর্ষণ হচ্ছে চট্টগ্রাম শহরে, এবং আপনারা জানেন এই আজকে রাত 9টা পর্যন্ত 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। এবং গত মঙ্গলবার থেকে বুধবার বিকেল 3টা থেকে বুধবার 3টা পর্যন্ত একদিনে 24 ঘন্টায় 412.3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাজেই গত বছর যদি আমরা একটা স্টাডি করি যে আমাদের প্রায় 700 থেকে 800 মিলিমিটার বৃষ্টি হয়েছিল পুরো বর্ষাকাল 6 মাসে, কিন্তু এই 4-5 দিনেই প্রায় 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাজে কি পরিমাণ বৃষ্টি যে চট্টগ্রাম ধারণ করেছে, আমি সন্ধ্যা 6টার পর থেকে যখন ভারী বর্ষণ হচ্ছিল, সন্ধ্যা 6টার পর থেকে আমি পুরো সিটিটাকে আমি ঘুরছিলাম, প্রায় 15 থেকে 20টা স্পটে আমি গিয়েছি, এবং আপনাদেরকে আমি অবহিত করতে চাই ম্যাক্সিমাম জায়গায় পানি নেমে গেছে। এটা আমাদের জন্য একটা সুখের বিষয় যে পানি নেমে যাচ্ছে, কারণ এই যে বৃষ্টি যখন থাকে না, 1-2 ঘন্টা বৃষ্টি যখন থাকে না, তখন পানিগুলো নেমে যাচ্ছে। এবং পানি যেহেতু আমাদের খালগুলো বড় করা হয়েছে, নালাগুলো এখন ক্লিন আছে, যার কারণে পানি নেমে যাচ্ছে। কিছু কিছু অংশ যেখানে নিচু এলাকা, একদম নিচু, সেখানে হয়তো বা পানিগুলো আছে, সেখানে আমরা ট্রাই করছি তাদেরকে ত্রাণগুলো দেওয়ার জন্য। এখনও আমরা যে পাহাড়ের কথা বলছেন, আমি সেই প্রসঙ্গে আসি। আমরা বারবার তাদেরকে সতর্ক করেছি। আমি নিজে প্রত্যেকটা পাহাড়ে আমি পার্সোনালি গিয়েছি, এবং সেখানে তাদেরকে আমরা মাইকিং করেছি। আমাদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থাগুলো, বিশেষ করে ফায়ার ব্রিগেডের কর্মীরা, তারা সবাই একসাথে ছিল। আমরা একসাথে সমন্বয় করে কাজ করছি। এবং আমরা আজকে সন্ধ্যায় যে খাবারটা আমি সিটি কর্পোরেশন থেকে পাঠিয়েছি, 537 জনের খাবার পাঠিয়েছি, অর্থাৎ 537 জনকে আমরা আমাদের শেল্টার হাউসে নিয়ে এসেছি। তবে এটা অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি নয়, কারণ
যে জিনিসটা আসলে কাজ করে আমরা দেখেছি যে তাদেরকে যখন আমরা নিয়ে আসি এরপরে অনেকে কিন্তু সেখান থেকে আবার খাবার নিয়ে পালিয়ে যায় এবং সেখানে আরেকটি জিনিস কাজ করে যে তাদের শেষ সহায় সম্বল তারা এখান থেকে অনেক সময় নিয়ে আসতে চায় না, হয়তো মনে করছে আজকে রাতেই বোধহয় বৃষ্টি শেষ হয়ে যাবে, তারা হয়তোবা কালকে তারা নিরাপদে থাকবে। এই যে একটা চিন্তা ভাবনা, এই জায়গায় আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি, তাদেরকে বোঝাচ্ছি। না বোঝালে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, তাদেরকেও আমরা ইনভলভ করেছি, এখানে পুলিশ ইভেন সেনাবাহিনীর লোকজন এখানে ইনভলভ হয়েছে। তো ওভারঅল সব মিলে আমরা কিন্তু প্রত্যেকটি জায়গায় আমরা এটা কাজ করছি। আমরা গত 2 বছর আমি মেয়র হওয়ার পর থেকে আমরা স্ট্রিক্টলি মেনটেন করেছি কেউ যাতে পাহাড় কাটতে না পারে। আপনারা জানেন চট্টগ্রামে পাহাড় খেকোদের একটা অভয়ারণ্য ছিল, এখানে আওয়ামী লীগের যে ওয়ার্ড কমিশনার 9 নং উত্তর পাহাড়তলিতে ম্যাক্সিমাম পাহাড় সে কেটেছে আওয়ামী লীগের সময়। ইভেন এই চশমা হিলে মেয়র গলে যেটা বলে মহিউদ্দিন চৌধুরীর ওনার নিজের ভাগিনা মামুন সেখানে পাহাড় কেটেছে এবং পাহাড় কাটার কারণে গতকালকে যে মেয়েটা হোসেন আহমেদ সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সিটি কর্পোরেশন বিদ্যালয়ের ক্লাস 6-এর ছাত্রী, সে পাহাড় ধসে মৃত্যুবরণ করেছে। আমি সাথে সাথে গিয়েছিলাম, আমি দেখেছি মেয়েটার পরনে আর্জেন্টিনার একটা ড্রেস ছিল এবং সে জানালার পাশে মোবাইলে কি দেখছিল এবং তার পিছনে কিন্তু তার মা বাবা ছিল, ঠিক 3-4 হাত পিছনেই ছিল। কিন্তু এত দ্রুত ব্যাপারটা ঘটলো, মা বাবার সামনে ঘটনাটা ঘটেছে, কি প্যাথেটিক ঘটনা। এবং এর পরপরেই আপনি দেখেন সেখানে আমাদের সাংবাদিক ভাইদের আমি বারবার বলছি আপনারা সেখানে উঠবেন না, কিন্তু এই যে ধরেন আমরা আসলে হয়েছে কি এখানে সবাইকে সতর্ক থাকার জন্য আমরা অ্যালার্ট করছি এবং সেখান থেকে আমরা ট্রাই করছি প্রত্যেকটা জায়গায় নিতে। এবং আপনারা এরপরে দেখেছেন স্ব এলাকার সংসদ সদস্য এবং বিভিন্ন আমাদের যে প্রতিমন্ত্রী ওনাদের নিয়ে আমি ঘুরেছি এবং সেখানে তাদেরকে আমরা ট্রাই করেছি নিয়ে আসার জন্য এবং আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিরাপদ স্থানে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমাদের শেল্টার হাউসগুলোতে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে আমি জেলা প্রশাসক, পাশাপাশি এখানে আমাদের সিটি রেড ক্রিসেন্ট। কিন্তু আমি আপনার কাছে এটি আরেকটা বিষয় আপনার কাছে মাননীয় মেয়র একটু আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আপনি হয়তো এখন সতর্ক করে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছেন, কিন্তু এই যে মানুষগুলো যারা ঝুঁকিপূর্ণ একটি জায়গাতে বসবাস করছেন তাদেরকে ওইখানে থাকতে হচ্ছে কেন? তাদেরকে কি অন্যত্র সরিয়ে নেওয়া যাচ্ছে না? অবশ্যই আছে, তবে তারপরে আমরা যেটা করছি সেটা ট্রাই করছি তাদেরকে আমরা আমাদেরকে সরিয়ে আনার জন্য। আমাদের সিটি কর্পোরেশনে 2টো মৃত্যুর ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে গতকালের আগের দিন যেটা হয়েছে সেটা হচ্ছে রহমাননগর এলাকায়, সেখানে 32 বছরের একজন যুবক মৃত্যুবরণ করেছে এবং গতকালকে সেটা ক্লাস 6-এর একটা মেয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটা যেটা হয়েছে এটা হচ্ছে উত্তর জেলাতে আপনার সলিমপুর, সেখানে হয়েছে, সেটা উত্তর জেলা মানে ডিস্ট্রিক্টে হয়েছে। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, একটু আপনার কাছে জানতে চাই, আমরা চট্টগ্রামের কথা বলছিলাম ওই অঞ্চলের, কিন্তু যেটি দেখা যায় যে বৃষ্টিপাত হলে, তিনিও বৃষ্টিপাতের উদাহরণ দিচ্ছিলেন যে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে এখনও পানি কিছুটা আটকে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এইবার এখন হয়তো বৃষ্টি একটু বেশি হচ্ছে, কিন্তু অনেক কম বৃষ্টিতেও জলাবদ্ধ হয়ে যায়, সেটি চট্টগ্রাম সহ আরও বেশ কিছু শহরের। এর কারণ কি আসলে? আমাদের বৃষ্টির পানি কি ন্যাচারাল প্রসেসেও তো যাওয়ার কথা? বৃষ্টি তো শুধুমাত্র শহরে হয়নি, গ্রামেও হয়েছে। গ্রামে হয়তো এতটা জলাবদ্ধতা দেখা যায় না যতটা শহরে থাকে। এর কারণটা কি আসলে? প্রথমত একটা হচ্ছে যে সারা বাংলাদেশের একটা জলাবদ্ধতার একটা ব্যাপার আছে, যেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা শহরে জলাবদ্ধতার ইস্যুটা আছে। আমরা আমাদের যে ন্যাচারাল ক্যানেল এবং ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম যেটা থাকে, প্রথমত আমাদের বসতি গড়ার লক্ষ্যে বা আরবানাইজেশনের কারণে যেভাবে রাস্তাঘাটগুলো তৈরি করি এবং শহরটাকে আমরা যেভাবে ব্যবহার করি, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যার যেটা আছে, সব মিলে প্রথমত আমরা জলাবদ্ধতা সৃষ্টি করি। তারপরে সরকারের কাছ থেকে আমরা ফান্ড চাওয়া শুরু করি যে জলাবদ্ধতা নিরসনের জন্য কি প্রকল্প তৈরি করা যায়। এটা একদম প্রত্যেকটা জেলার ক্ষেত্রে, প্রত্যেকটা শহরের জন্য একই। এবার আসি চট্টগ্রামের জন্য। চট্টগ্রামটা কিন্তু একটা ইউনিক জায়গা। চট্টগ্রামের এক পাশে আপনি সমুদ্র, অন্য পাশে কিন্তু পাহাড়, মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে শহর। এখন এই যে শহর ডেন্সলি পপুলেটেড একটা শহর দাঁড়িয়েছে, এখানে একটা সময় পুকুর ছিল, খাল ছিল, নদী ছিল এবং মানে লেকগুলো ছিল।
সেগুলো ক্রমশ নিচু এলাকাগুলো ভর্তি হয়ে গেছে, ফলে পানি দাঁড়ানোর আর কোনো জায়গা রইল না। যেটা পানি যেখানে যা দাঁড়ায় সেটা হচ্ছে রাস্তার উপরে পানি দাঁড়ায়। এখন আসি যে যখন বৃষ্টি হয়, এই যে 400 মিলিমিটার বৃষ্টির কথা মেয়র মহোদয় বললেন একদিনে হয়েছে, 1080 এটা হচ্ছে একদিনের কথা, আচ্ছা, মানে একদিনে, হ্যাঁ। 5 দিনে 1082 মিলিমিটার বৃষ্টির একটা হিসাব তিনি দিলেন। চট্টগ্রামের জন্য এটা আনইউজুয়াল ঘটনা না, এটা মোটামুটি প্রত্যেক বছরে কখনো টানা বর্ষণে একদিনে 200 মিলিমিটার হয়, 150 মিলিমিটার হয়। কম বৃষ্টিতেও জলাবদ্ধতা তৈরি হয়, নানা কারণে জলাবদ্ধতা তৈরি হয়। এক হচ্ছে আমরা নগরে বাস করে আমরা কখনোই সুনাগরিক হইনি, আমাদের যত ওয়েস্ট আছে, যত রকম কঠিন বর্জ্য আছে আমরা সবগুলো ওই নালাতেই ফেলি, নর্দমাতে ফেলি, ড্রেনে ফেলি, ড্রেনগুলোকে ব্লক করে ফেলি। পরিষ্কার করার পর 2 মাসের মধ্যে এটা আবার ভরাট হয়ে যায়। এটা যেমন একটা দিক আছে। অন্য দিকটা হচ্ছে যে আমাদের সমস্ত ক্যানেলগুলো ছোট হয়ে গেছে, মানে আপনার খালগুলো ছোট হয়ে গেছে, ফলে পানি যে ক্যারিং ক্যাপাসিটি, এই ক্যারিং ক্যাপাসিটি গেছে কমে। আর মেজর যে কারণটা যেটি হচ্ছে যখন বর্ষা চলে, মানে বৃষ্টি যখন হয় তখন পাহাড়ি ঢলটা উপর থেকে নেমে আসে, আর যদি কোনো কারণে সেই সময় আপনার জোয়ার থাকে তাহলে জোয়ারের কারণে এই পানিগুলো নামতে পারে না, ফলে সমগ্র চট্টগ্রাম শহর তখন পানির তলে ডুবে যায়। এটা খুবই একেবারে সাধারণ একটা ঘটনা। এখন আপনি যদি আমার টাইম যদি অ্যালাউ করে তাহলে আমি ওই ঘটনাটা একটু উল্লেখ করতে চাই। চট্টগ্রামে প্রথম মাস্টার প্ল্যান, ড্রেনেজ মাস্টার প্ল্যান আমি হচ্ছে, সেটি নিয়ে আবার আপনার কাছে আসবো। আমি তার আগে একটু অধ্যাপক জিল্লুর রহমান, একটু আপনার কাছেও জানতে চাই। বৃষ্টিপাতের দেশ বলা হয় বাংলাদেশকে, স্বাভাবিকভাবে আমাদের এখানে অনেক বৃষ্টিপাত হয়, কিন্তু সেটাকে আমরা কতটা আসলে কাজে লাগাতে পারছি? উল্টো আমরা সাফার করছি। বৃষ্টিপাত হলে কি বৃষ্টিপাতের দেশ বলে কি সাফারই করতে হবে, নাকি কাজে লাগানোরও কোনো উপায় আছে? অবশ্যই কাজে লাগানোর উপায় আছে। আমরা আমাদের দেশটাকে বলি নদীমাতৃক দেশ, এবং আপনি যদি 40-50 বছর আগের যে ম্যাপটা যদি দেখেন, নদীর ম্যাপটা দেখবেন যে একেবারে মানে ক্রিস ক্রসিং এর পুরো ল্যান্ডটা বাংলাদেশের কোনো জায়গায় নাই, কোনো নদী নাই। অর্থাৎ কি এটা লোল্যান্ড, আউটসাইড হলো বিরাট, এটার ক্যাচমেন্ট এরিয়া প্রায় 1.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার থেকে সে পানি আনে। এই যে হিমালয়, এদিকে ইস্টার্ন পার্ট, তারপর সেই গ্যাঙ্গিজের যে পানি, সব পানি এই বাংলাদেশের ছোট্ট একটা ল্যান্ডের উপর দিয়ে যায় এবং খুব দ্রুত চলে যায়। কারণ কি, এখানে আমাদের এই বড় বড় নদীগুলো ছিল এবং ছোট নদীগুলো বড় নদীকে পানি সাপ্লাই দিত, এটা দ্রুত বঙ্গোপসাগরে চলে যেত। কিন্তু আমরা গত 40-50 বছরে যে ডেভেলপমেন্ট করেছি, মানে অপরিকল্পিতভাবে ডেভেলপমেন্ট করেছি। এই নদীগুলোকে আমরা বেঁধে ফেলেছি। যেখানে ব্রিজ দরকার ওইখানে করেছি কালভার্ট, যেখানে কালভার্ট দরকার উঠেই দিছি, কালভার্ট দরকার নেই, রাস্তা করে ফেলো। কারণ হচ্ছে আমার রাস্তা দিয়ে চললেই হবে। এতে হয়েছে কি, অল্প বৃষ্টিপাত হলে, এই যে এখন শুধু চিটাগাং শহর বা ঢাকা শহর না, সারা বাংলাদেশটাই একটা জলাবদ্ধ এরিয়া হয়ে গেছে। এখন দেখেন প্রতিটা গ্রাম এখন জলাবদ্ধ এরিয়া, আগে তো এটা ছিল না। এই যে এই অপরিকল্পিত, মানে আমাদের নগরায়ন এবং যে গ্রামগুলো অপরিকল্পিত হয়েছে, এর কারণে আমাদের এই সমস্যাগুলো হয়েছে। তো এখন এই নদীগুলো যদি আমাদের সচল থাকতো, এই যে পলিগুলো এখন জমতেছে কিন্তু রিভার বেডে, এগুলো কিন্তু আগে ফ্লাড প্লেনে যেত, এখন ফ্লাড প্লেনেও যেতে পারে না। আমরা আবার কি এই যে ফ্লাড প্রোটেকশন এমব্যাঙ্কমেন্টও দিয়েছি কিছু জায়গায়, ওইখানে যেতে পারে না। হ্যাঁ, এই জন্য ওই জায়গাগুলো কিন্তু নিচু হয়ে যাচ্ছে আর আউটসাইড কিন্তু উঁচু হয়ে যাচ্ছে। এটাও জলাবদ্ধতার আরেকটা কারণ। হ্যাঁ, তো এগুলো আমাদের আসলে পরিকল্পনা, একটা যেই মহাপরিকল্পনা নেওয়া দরকার। এগুলো কিভাবে আমরা বর্তমান যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে এটার কাজে লাগিয়ে মহাপরিকল্পনা। এখন আমাদের এই যে রাস্তাঘাট আমরা করেছি, যেখানে কালভার্ট দরকার ছিল না, এটা আমাদের দিতে হবে, এটা করতে হবে, মানে পানি প্রবাহের জায়গাটা দিতে হবে। আমরা আবার একটু ডাক্তার শাহাদাত হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি আগেরবার জানতে চাচ্ছিলাম যে আপনারা হয়তো এখন পাহাড়ের যারা পাদদেশে রয়েছে তাদেরকে, কিংবা যারা পাহাড়ে রয়েছে তাদেরকে সচেতন করে নিয়ে আসছেন বা এখন একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন বৃষ্টির পরে, আপনারা ঝুঁকি চিন্তা করে। কিন্তু এই আগেই এই ঝুঁকির পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যে আপনারা তো জানতেন যে এই মানুষগুলো একটি ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং সেগুলো হয়তো তারা বাধ্য হয়ে কম টাকা পাচ্ছেন বলে তারা যাচ্ছেন, কিন্তু ওই পাহাড় যারা দখল করছেন, ওইখানে ওই মানুষটিকে থাকতে যারা সহায়তা করছেন, তাদেরকে কি আপনারা চিহ্নিত করেছেন কখনো?
মানে এটাই বলেছি, আপনি আপনার বোধহয় আমার কথা বুঝতে পারেন নাই, যে আওয়ামী লীগের সময় যে কমিশনারগুলো ছিল, যে জসিম আপনার পাহাড়তলির সে কমিশনার ছিল, তাকে অবশ্যই সে arrest হয়েছে আওয়ামী লীগ তো চলে গেছে আরো 2 বছর আগে, এখন পাহাড় এবং কাটা আরেকজন আপনারা বন্ধ মহিউদ্দিন করছেন, কিন্তু থাকছে যারা সেটি তারা কিভাবে এই থাকছে তাহলে? ধরনের আওয়ামী লীগের নেতারাই কিন্তু পাহাড় কেটেছে এবং গত 16 বছর তারা এই কাজেই করেছে, পাহাড় কেটে বসতি করেছে, সেখানে মানুষদেরকে সেখানে তারা আশ্রয় দিয়েছে। গত 2 বছর আমরা স্ট্রিক্টলি মেনটেন করেছি, কাউকে পাহাড়ও কাটতে দিই না এবং বসতি করতে দিই নাই। তবে এর মধ্যে যারা আছে অনেককে আমরা কিছু পুনর্বাসন করার চেষ্টা করেছি। তবে রাষ্ট্রীয়ভাবে আমরা মনে করি যে সামাজিক নিরাপত্তা যে বাজেটটা আছে, আমি মনে করি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং অন্য যে মন্ত্রণালয়গুলো আছে, তারা যদি এই যে পাহাড়ে যারা বাস করে অত্যন্ত এমনি তারা খুব অসহায় অবস্থায় আছে সেখানে, তাদেরকে যদি আমরা যদি রাষ্ট্র যদি তাদেরকে পুনর্বাসিত করতে পারে, তাহলে অবশ্যই আমরা মনে করি সেই জায়গায় আমরা তাদের জন্য হয়তো বা কিছু কাজ করতে পারি। এবং অন্যান্যভাবে আমরা যদি মনে করি তাদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় জব অপরচুনিটি তৈরি করে তাদেরকে যদি কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে হয়তো বা তারা এটা ভালো বাসস্থান অথবা তাদের জন্য আমরা কিছু করে দিতে পারি। তো এইগুলো একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং আমি মনে করি এই সিদ্ধান্তের জন্য আমাদেরকে সরকারের সাথে আমাদের কথা বলতে হবে। জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত মানবিক এবং উনি ইতিমধ্যে আমি দেখেছি যে আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী আছে, ইতিহাসে প্রথম এই বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনে 5,000 টাকা করে তাদেরকে এই যে ঈদ ফেস্টিভ্যালে তাদেরকে ভাতা দিয়েছে, তাদেরকে বোনাস দিয়েছে। তো আমি মনে করি যে যারা আছে খুব অসহায় অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় পাহাড়ে বাস করছে, অথবা যারা আজকে খুব ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি রাষ্ট্রীয়ভাবে, সেটা আমাদের জন্য অবশ্যই মঙ্গলজনক। এবং এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমরা যতই তাদেরকে হয়তো বা নিয়ে আসি না কেন, আলটিমেটলি তারা তাদের শেষ সম্বল রাখার জন্য তারা আবার সেখানে ছুটে যায়। কাজে এই জায়গায় আমার মনে হয় পুনর্বাসন দিকে আমাদেরকে যাওয়া উচিত এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে। জি জি, আমি পেয়েছি, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে গেল 2 বছরে তারা যেই জায়গায় ওই পাহাড়গুলো এখন কাদের দখলে? সাধারণ মানুষ নিজের ইচ্ছাতেই সেখানে থাকছেন, নাকি নতুন করে কোনো দখলদার সেখানে গিয়ে দখল করেছে? পাহাড় কাটার প্রসঙ্গ আপনি বলছেন নতুন করে কাটা হয়নি। না, নতুন এবার কিছু করতে পারেনি, কারণ এই যে 2 বছর যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অসম্ভবভাবে এই স্ট্রিক্টলি মেনটেন করেছে যাতে সেখানে কেউ তাদেরকে শেল্টার দিতে না পারে। কিন্তু তাদেরকে যে পুনর্বাসনের ব্যাপারটা, এই পুনর্বাসনটা কিন্তু হয়তোবা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারেনি। আমি এই জন্যই বলছি আমাদের নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক সরকার এবং হয়তোবা ওনার মাধ্যমে আমরা মনে করি যারা আজকে অত্যন্ত অমানবিক অবস্থায় তারা সেখানে বসবাস করছে, ঝুঁকিপূর্ণ জায়গায় অত্যন্ত ঝুঁকি জেনেও তারা বসবাস করছে, তাদেরকে যদি আমরা পুনর্বাসন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা উদাহরণ হিসাবে তৈরি হবে বলে আমি মনে করি। জি, আমরা আলোচনায় আপনার কাছে আবারও ফিরছি। আমরা আশা করি চট্টগ্রামের মেয়র আমাদের সাথে এখনো যুক্ত রয়েছেন। ডাক্তার সাদাত হোসেন, একটু আপনার কাছে আরেকটি বিষয়ে জেনে আমরা আবার স্টুডিওর আলোচনায় ফিরব। সেটি হচ্ছে আমরা চট্টগ্রামের যেই জলাবদ্ধতা, সেটি পুরো দেশ জুড়ে আলোচিত ঘটনা, কারণ সবচেয়ে বেশি বোধ হয় এই শহরের মানুষ জলাবদ্ধতার সমস্যায় ভোগে। 2017 সালে একটি প্রকল্প নেওয়া হয়েছিল 14,000 কোটি টাকা ব্যয়, এবং কিছুদিন আগে প্রকল্প পরিচালক বলছিলেন যে 90% কাজেরই মধ্যে প্রায় হয়ে গেছে এবং জলাবদ্ধতা কমেছে 80 থেকে 90%। আপনি নগরপিতা হিসাবে কতটা এবারের জলাবদ্ধতার চিত্র দেখে মনে করেন যে জলাবদ্ধতা লাঘব হয়েছে? যে দেখুন, আমি আপনাকে একটা চিত্র দিই। আমি যেহেতু এই শহরে একদম 50 বছর ধরে এই শহরে আছি এবং আমি যেখানে আছি সেখানে হচ্ছে চাকতাইখাল এবং বাকলিয়া, যেখানে আমি বড় হয়েছি। কাজে খালের গতি প্রকৃতি সব আমরা জানি। এই চাকতাইখাল একসময় অনেক বড় ছিল, এখান দিয়ে একসময় নৌকা চলতো, কিন্তু ওই যে খালগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেছে এবং একসময় আমাদের এক্স মেয়র মহিউদ্দিন চৌধুরী খালের তলা পাকাও করে দিয়েছে। কারণ আপনি আমাদের যে সমস্যাগুলো সেগুলো আসলে অ্যাড্রেস যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে কিন্তু প্রবলেম। আজকে আপনি এই যে প্রবলেমটা শুরু হয়েছে কখন, আপনি 2016-17 সালে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই তো গলত করেছে। আপনি 14,000 কোটি টাকার যে প্রজেক্টের কথা বলছেন, অলরেডি 10,000 কোটি টাকা এখন চলে গেছে,
সেই প্রজেক্টে দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনকে, কারণ সিটি কর্পোরেশনের লোকবল আছে, সিটি কর্পোরেশনের ইকুইপমেন্টস আছে, সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা আছে। সেখানে সিটি কর্পোরেশনকে না দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে প্রজেক্টটা দিয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যেহেতু লোকবল নেই, তারা তখন 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের কাছে কাজটা দিয়েছে এবং আলটিমেটলি এখন দেখুন 36টা খালের কাজ করা শুরু হয়েছে তখন থেকে এবং আলটিমেটলি তারা 16 থেকে 19 সাল বলেছে মেয়াদ, 19 সালে শেষ হয়নি, 19 থেকে বলেছে 22 সাল, 22 সাল থেকে বলেছে 24 সাল। তা এখনো কাজ চলছে এবং যত মেয়াদ বৃদ্ধি পেয়েছে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতিও হয়েছে। তো এখানে যে ব্যাপারগুলো হয়েছে গত 2 বছর, আমি যেটা আপনাদের জানাচ্ছি, গত 2 বছর যে পরিমাণ কাজ হয়েছে এটা আমার মনে হয় আগের 7-8 বছর ওইভাবে কাজ হয়নি। কারণ একটা যে সমন্বয়, কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমি 2024 সালের নভেম্বরে মেয়র হিসেবে শপথ নিয়েছি এবং তৎকালীন এই যে প্রধান উপদেষ্টা উনিও চট্টগ্রামের হওয়ার কারণে একটা চমৎকার একটা কোঅর্ডিনেশন সে সময় হয়েছিল এবং আমাদের সমস্ত সেবা প্রদানকারী সংস্থাগুলো আমরা একসাথে কাজ করতে পেরেছি এবং সেই জায়গায় এসে আমরা যে খালগুলো আছে খুব দ্রুত সেগুলো কাজ করেছে সেনাবাহিনী এবং সেখানে উচ্ছেদ করেছে, তারা খালগুলোকে বড়ও করেছে। যার কারণে আপনি দেখবেন 2025 সালে আপনার মে থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত বৃষ্টি হয়েছে, 6 মাস বৃষ্টি হয়েছে। এই 6 মাসে আপনি দেখবেন যে সেখানে 60% জলাবদ্ধতা আমরা কমিয়ে দিতে পেরেছিলাম, 60% জলাবদ্ধতা এবং আর বাকি 40% জলাবদ্ধতা আমরা যেটা বলেছি, যেহেতু সেনাবাহিনীর আরো 36-এর মধ্যে আর 6টা খাল বাকি আছে এবং সেখানে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা আরো 40টা খালকে আইডেন্টিফাই করেছি, সেগুলো আমরা এখন ডিপিপি রেডি করছি। তো স্বাভাবিকভাবে এই খালগুলো যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে বাকি কাজগুলো সম্পন্ন হলে হয়তো আশা করি জলাবদ্ধতা কমবে বলে আপনি মনে করছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ডক্টর আক্তার মাহমুদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, চট্টগ্রামের জলাবদ্ধতা বেশ আলোচিত ঘটনা, যদিও আরো অন্যান্য শহরে রয়েছে, একটু চট্টগ্রাম প্রসঙ্গেই জানতে চাই। এই জলাবদ্ধতার যে মেগা প্রকল্প নেওয়া হয়েছে, অনেকটাই বাস্তবায়ন হয়েছে, প্রকল্প পরিচালক বলেন, মেয়র বলেন, আপনি কি মনে করেন প্রকল্পগুলো সমাধান হলে জলাবদ্ধতা কমবে কিনা? আমি মনে করি না। কেন? দেখেন, চট্টগ্রামের এই যে দীর্ঘদিনের যে সাফারিং মানুষের জলাবদ্ধতার কারণে, এটাকে আমি একটা বাক্যে বলি যে অথরিটিগুলোর একটা দীর্ঘদিনের নির্লিপ্ততার ফলাফল হচ্ছে আজকে চট্টগ্রাম শহরের প্রতি বছরের এই জলাবদ্ধতা। তার কারণটা হলো 1995 সালে প্রথম ড্রেনেজ মাস্টার প্ল্যানটি তৈরি করা হয়। সেদিন 12টা মানে খাল, তার আউটলেট, স্লুইস গেট, এগুলো সব কিছু সম্পন্ন করার জন্য 350 কোটি টাকা মানে প্রাক্কলন করা হয়েছিল। 2017 সাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হলো সেগুলো বাস্তবায়নের জন্য। দেখেন, তার মানে প্রায় 21 বছর কোনো ধরনের ড্রেনেজ প্রকল্প নেওয়া হয়নি, ড্রেনেজের কোনো কাজই হয়নি। তো এইটা হচ্ছে আমাদের নির্লিপ্ততার ধরন। যখন আর কিছু করার ছিল না, তখন এসে এই 2017 সাল থেকে কিছু কিছু কাজ করা শুরু হলো, যেটা মেয়র মহোদয় অলরেডি উল্লেখ করলেন। আজ 2026, 17 থেকে 2026 প্রায় 9 বছর, 9 বছরও এখনও এই প্রকল্প কিন্তু শেষ হয়নি। তো এই প্রকল্পগুলো মানে বাস্তবায়নের কারণে কিছু কিছু জায়গায় কিছু ভালো ফলাফল পাওয়া গেছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। যেমন হালিশহরের কথা, আমার বাড়ি হচ্ছে হালিশহর, আমিও চট্টগ্রামের মানে প্রায় 40 বছরের বেশি সময় ধরে বসবাস করেছি। এখন আমি ঢাকায় থাকি আমার কাজের কারণে, কিন্তু হালিশহরে এখনও আজকেও কোমর সমান পানি আছে। তো সেগুলো সার্বিকভাবে বিবেচনা করলে যে আমরা যদি এই পূর্ণাঙ্গ বাস্তবায়নও করি, তারপরেও এটা থেকে যাবে, কারণ চরিত্র কিন্তু পরিবর্তন হচ্ছে প্রতিদিনই আমাদের। যেমন একদিকে আপনার সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, পানির বৃষ্টির ধরন পরিবর্তন হচ্ছে। এই যে এখন একদিনে 400 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটা তো আগে এভাবে দেখা যায়নি। আর আমি বলবো যে মানুষের আচার আচরণের মানে সুনাগরিক হওয়ার প্রক্রিয়াটাও আমার মনে হয় যথাযথ না। আমরা সমস্ত খালগুলোকে ব্লক করে ফেলি। তো এইসব জায়গায় আমাদের স্থানীয় সরকার, ওয়ার্ড কাউন্সিলর এবং লোকজনের সচেতনতা দরকার। সচেতনতাটা
অনেক বেশি জরুরি। প্রকল্প বাস্তবায়ন করেন, তার সাথে সাথে জনগণের সচেতনতাটা এখানে আনতে হবে। জি, অধ্যাপক জিল্লুর রহমান, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। জাপানের টোকিওতে আপনিও নিশ্চয়ই জানেন যে সেখানে নতুন ভবন তৈরি করতে হলে বৃষ্টির পানি আটকে রেখে সেটি পুনর্ব্যবহার করা বাধ্যতামূলক। আমাদের এখানেও রাজুক এরকমের একটি বিধান চালু করেছে বা করার প্রক্রিয়ায় রয়েছে, কিন্তু সেটি আদৌ কি মানা হয়? মানে আপনি কিভাবে দেখেন? না, বৃষ্টির পানি আটকে ব্যবহার করা শহরে এখনো শুরু হয়নি। কোস্টাল এরিয়াতে তারা যেখানে শ্যামনগরে যেমন শুকোয় করেছে। পানির অভাব, কোস্টাল এরিয়াতে ওদের বাধ্য হয়েছে, এনজিও বা ওরা সমবায় বাধ্য সমিতির হয়েছে, না মাধ্যমে ওরা পাবলিকলিও বাধ্য হয়েছে, কারণ সে খাবার পানি কই পাবে, তখন তারা বৃষ্টির পানি ধরে সারা বছর এই পানিটা খায়। সেটাই। তো ঢাকা শহরও এরকম যদি করে, এটা করতে পারে, এটা খারাপ হবে না, ভালোই হবে এটা। লালমাটিয়াতে কিন্তু একটা প্রকল্প করেছিল, তাই না? হ্যাঁ, এটা একটা পাইলটিং করেছিল, কিন্তু এটা পরে আর স্কেল আপ করেনি। এখন যে কারণে আসলে জানতে চাও যে এই বৃষ্টির পানি তো দিন শেষে জলবদ্ধ তা তৈরি করে, এটিকে ব্যবহার করা গেলে কি জলবদ্ধতা ঠেকানো যায় কিনা, কিংবা ঢাকা সহ সবগুলো শহর যেখানে কংক্রিটে ছেয়ে গেছে, এটি কি এই অপরিকল্পিত নগরায়নের কারণেও আরেকটি কারণ কিনা জলবদ্ধতার জন্য? না, এই এই পানির যে জলাবদ্ধতা, এটা পরিকল্পিত নগরায়ণ হবে। কারণ হচ্ছে আমরা বলি যে জলবায়ু পরিবর্তনের ফলে মানে এক্সট্রিম ইভেন্ট বেড়ে গেছে। এক্সট্রিম মানে কি? বৃষ্টি হবে, অল্প সময়ে প্রচুর বৃষ্টি হবে, এবং যেই সময় বৃষ্টি হওয়ার কথা না ওই সময় বৃষ্টি হবে। আবার দেখা যায় বৃষ্টি হওয়ার কথা যেই সময় ওই সময় বৃষ্টি হবে না। এইটা হলো ইরাটিক, অনিয়মিত হয়ে যাবে এই ব্যাপারগুলো। তারপর ঘূর্ণিঝড় হবে, অনেক বেশি গতিবেগের গুণে, আগের চেয়ে বেশি গতিবেগের গুণে, এই জিনিসগুলো কিন্তু দেখা দিয়েছে। এই যে চট্টগ্রামে যেই ইয়েটা হলো, এটা কিন্তু একটা নিম্নচাপের প্রভাবই হয়েছে, এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল। এখন আমাদের শহর এলাকাটা কি? শহর এলাকাটা হলো পেভমেন্ট এরিয়া, বিল্ডিং, আর যেই খালি জায়গায় এখানে রাস্তা, আর তো কোনো পানি যে নিচে যে যাবে, ইনফিল্ট্রেশন বলি আমরা, এটা চুয়ে চুয়ে যে নিচে যাবে, পরিকল্পিত শহরে কি জায়গা তো এরকমই হওয়ার নেই। কথা? মানে তাহলে সব এটা কি পরিকল্পিত হতো? শহর কি এরকমই কিনা? হ্যাঁ, সব শহর বা পৃথিবীর সব শহরই এরকম, কিন্তু তাদের পর্যাপ্ত ওপেন এরিয়া আছে। হ্যাঁ, আমি সেটাই জানি। ওপেন এরিয়া আছে, এবং এই যে বৃষ্টির পানিটা, এরকম শহর তো খুব কম আছে। বেগানাটা এরকম নাই, এরকম বৃষ্টি হবে এরকম। হ্যাঁ, তো আমাদের এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। তো আমাদের এই যে ঢাকা শহরই ধরেন, আশেপাশে প্রচুর কিন্তু জলাধার ছিল। এই জলাধার ভরাট করে আমরা আবাসন করে ফেলেছি। এখন এই যে বৃষ্টির পানিটা খুব অল্প সময়ে প্রচুর পানি আসলো, আমার ড্রেনেজ সিস্টেম খুবই ন্যারো, এবং এগুলা অনেকটি আটকিয়ে গেছে পলিথিন এই সেই দিয়ে। এখন এটা গিয়ে যে একটা জায়গায় থামবে, এই জায়গাটা কই? এটা যাইতে হবে বালু নদীতে, নাইলে বুড়িগঙ্গানে, এটা যেতে সময় লাগবে। তো এই সময়টা তো আমার নেই, তখনই দেখা যায় রাস্তার উপরে আপনার 2-3 ফিট পানি। আর চিটাগাংয়ের ব্যাপারটা আলাদা, এটা হলো চারিদিকে পাহাড়। এখন এই পাহাড়ের ইরোশন হচ্ছে, প্রচুর সেডিমেন্ট কিন্তু আসতেছে। ইরোশন আগে কন্ট্রোল করতে হবে, ইরোশন কন্ট্রোল করতে হবে, এবং খালগুলোকে পুনরুদ্ধার করতে হবে, নাইলে চিটাগাংয়ের জলাবদ্ধতা যাবে না। আমরা আশা করছি যে একটি মহাপরিকল্পনা সহ পুরো সবগুলো শহরকে বাঁচানো যাবে। আপনাদেরকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টায় সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।